দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলবো সম্পাদক জুটি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে প্রিয় অতিথি হিসাবে আজকের এটিএন বাংলা স্টুডিওতে রয়েছেন দৈনিক মানব জীবনের প্রধান সম্পাদক, তারকা সম্পাদকই বলতে পারি আমরা, তারকা সাংবাদিক, আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ। আমি মনে করে থাকি বাংলাদেশের সাংবাদিকতার প্রতিকৃতি হিসাবে যিনি এখনও বাংলাদেশের জনগণকে তার যে সংবাদ প্রবাহের ক্ষেত্রে যিনি সেবা দিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি জনাব মতিউর রহমান চৌধুরী। তিনি রয়েছেন আমাদের সাথে, এবং আমরা যেহেতু বলছি আমাদের অনুষ্ঠানের নাম সম্পাদক জুটি, সে কারণে আমরা অতিথি হিসেবে আরেকজনকে পেয়েছি। তিনি হচ্ছেন দৈনিক মানব জীবনের সম্পাদক মাহবুবা চৌধুরী। তিনি রয়েছেন আমাদের সাথে, এবং নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমরা জুটি শব্দটি ব্যবহার করেছি, তাদের দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দুজনেই কিন্তু একই পরিবার থেকে, অর্থাৎ দুজনেই কিন্তু স্বামী স্ত্রী হিসাবে আজকে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সম্পাদক জুটি হিসাবে। আসলে সবসময় বলা হচ্ছে লেডিস ফার্স্ট, কিন্তু আজকে লেডিস ফার্স্ট না করে জেন্টস ফার্স্ট করতে চাই। কারণ এদেশের সব কিছুর মধ্যে সারা পৃথিবীতে বলি পুরুষ এবং নারী সবাই কিন্তু অর্ধেক অর্ধেক কন্ট্রিবিউশন করেছে, কিন্তু মতিউর রহমানের কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য এবং এই দেশের জন্য আমি মনে করি মাইল ফলক হয়ে থাকবে। সে কারণে মতিউর আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনাটা। আমরা সম্পাদক জুটি নিয়ে কথা বলবো, আমরা পারিবারিক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। মাহবুবা আপা একসময় বাংলাদেশ টেলিভিশনে যখন খবর পড়তেন, আমার মনে আছে, তখন আমরাও টেলিভিশনের প্রোগ্রাম করতাম। আমরা একেবারে স্নিগ্ধতায় মুগ্ধতায় ভরে থাকতাম, আমরা দেখতাম স্ক্রিন জুড়ে আপা কি স্মার্টলি খবর পড়ছেন, এবং সেই খবরের মধ্যে উচ্চারণ, বাচনভঙ্গি সব কিছু কিন্তু আমরা শিখেছি অনেক কিছু ওনার কাছ থেকে। সেই আলোচনা আমরা আসবো। তো মতিউর আপনার কাছে যেটা আসতে চাই সেটি হচ্ছে যে সাংবাদিকতাকে আপনি পেশা হিসাবে বেছে নিয়েছেন, এবং দেশি এবং আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে আপনি কাজ করেছেন। আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, বিশেষ করে গত ফ্যাসিস্ট সরকারের আমলে গত 15 বছর, যখন অনেক পত্রিকা অনেক কিছু লিখতে পারতো না। অনেকের হয়তো ইচ্ছা ছিল, হয়তো পারতো বা পারতো না, কিন্তু সেখানেও কিন্তু আপনি আপনার অন্ততপক্ষে অনলাইনটি এমনভাবে আপনি প্রচার প্রকাশ করেছেন, সেখানে কিন্তু ফ্যাসিস্টের যে ধরনের প্রতিচিত্র সেগুলি ফুটে উঠেছিল। তো এই অবস্থায় আমি যদি বলতে চাই, সাংবাদিকতা জীবনে আপনি কীভাবে প্রবেশ করা, এবং একই সাথে এবং এই যে দীর্ঘ সময় সাংবাদিকতাকে আপনি অতিবাহিত করে আসছেন, সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমার আসলে সাংবাদিক হওয়ার কথা ছিল না। আমার কথা ছিল প্রবাসী হওয়ার। কারণ আমার পরিবারের বেশিরভাগ সদস্যই, আমার বাবাও ছিলেন প্রবাসী লন্ডনে। আমাদের গোটা পরিবার কিন্তু প্রবাসী থাকেন বলা চলে। তা 1969 সনে আমি যখন কলেজের ছাত্র, তখন আমার সাংবাদিকতায় আসার কিছুটা ঝোঁক বেড়ে যায়, এবং একটা জেদও ছিল। কারণ একটা জনসভা কভার করতে গিয়ে, দেখতে গিয়ে আমি স্থানীয় সাংবাদিকদের রোষানলে পড়েছিলাম। তো টেবিল থাকে না সাংবাদিকদের জন্য, আলাদা টেবিল থাকে। তো আমি পাশে ছিলাম, এবং ভিড় ছিল, পাবলিক মিটিং। তো আমাকে ধাক্কা দিয়ে টেবিল উপরে ফেলে দিয়েছিল। তো স্থানীয় একজন সাংবাদিক আমাকে খুব অন্য ভাষায় গালিগালাজ করেছিলেন যে আমি একেবারে ইরেসপন্সিবল, সেই। তখন আমার নিজেকে মনে হয়েছিল যে আমি তো কোনো অপরাধ করি নাই, কারণ যেহেতু মানুষজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপরে আমার জেদ মনে হলো যে ঠিক আছে, আমিও দেখি একদিন এই টেবিলে বসতে পারি কিনা। তো সেখান থেকেই শুরু, এবং অনেক কিছু ঘটেছে। বহুবার আমি জেলে গিয়েছি। এই ফ্যাসিস্ট সরকারের কথা বললেন, 8 মাস দেশে ফিরতে পারি নাই। আর যেদিন আপনাদের এই 24-এর 5ই আগস্ট, 2রা আগস্ট আমাদেরকে দেশ ছাড়তে হয়, আমাদের দুজনকে দেশ ছাড়তে হয়, অনেকটা বাধ্য করা হয়েছিল। তো অনেক ঝামেলা, অনেক কিছু হয়েছে। এবং আপনি জানেন, ক্যাসেট কেলেঙ্কারি নিয়ে এখনও মামলা বিচারণার দিন আজকে 20 বছরের উপরে হয়েছে। সেটাও আমরা প্রমাণ করেছিলাম। তারপরে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি জানেন সবই। হারিস চৌধুরীর খবরটা আমি যখন লিখি, তখন আমার সাংবাদিক বন্ধুরা আমার বলছেন যে এটা গল্প, এটা আজগুবি একটা কাহিনী, কিন্তু আখেরে প্রমাণিত হয়েছে এটাই সত্য। আরও অনেক কাহিনী, অনেক কিছুই আছে। তো সাংবাদিক হওয়ার আসলে আমি অনেকটা জেদ থেকেই হয়েছি। তো আমি মনে করি, আপনি যেটা বলছেন যে আমি 28 বছর আমি ভয়েস অফ আমেরিকাতে কাজ করেছি, জি। আর টেলিভিশনে প্রোগ্রাম করি অনেক দিন, মেলাকাল, এখনও করতেছি। তো আমার কাছে এটা একটা নেশা এবং পেশা দুইটাই হয়ে গেছে। আপনি তো একদিকে সম্পাদক, সাংবাদিক, প্রধান সম্পাদক, আবার অন্যদিকে কিন্তু আপনি টিভি উপস্থাপকও বলে। জি।
তো যেটি আপনি সাংবাদিকতার আপনার যে চ্যালেঞ্জগুলো অতিবাহিত করে এসেছেন সেগুলো আপনি বলেন, আপনি আসলে খুব সরল দাগে কথা বলবার চেষ্টা করেছেন, কিন্তু জাতি এবং আমরা কিন্তু জানি যে ভালো করে কিভাবে আপনি এক ধরনের রোষানলের মধ্যে ছিলেন। সেই অবস্থায় কিন্তু আপনি দুটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠান করতেন, সেই টেলিভিশনের অনুষ্ঠান দুটোও কিন্তু আপনি করতে পারেননি। একটা যেটা বাংলা ভিশনে, জি জি, হঠাৎ করে একদিন যেদিন অনুষ্ঠান হবে সেদিন বিকাল 4টার সময় আমাকে জানানো হলো যে আপনারা আসতে হবে না। তা আমি বললাম যে কেন আসতে হবে না, কি ব্যাপার? বলে প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে, মানে বন্ধ। অনেক সময় উপস্থাপক পরিবর্তন হয়, উপস্থাপক পরিবর্তন না, পুরো অনুষ্ঠানটাই বাতিল। 9 বছর বন্ধ ছিল ফ্রন্ট লাইন, সেটা আবার শুরু করেছে। শুভকামনা, আমরা আসবো আলোচনা। আমি মাহবুব চৌধুরী আপনার কাছে একটু আসি। বলছিলাম যে টেলিভিশনের খবর পাঠ, পরবর্তীতে পত্রিকার দায়িত্ব, সব কিছু মিলিয়েই কিন্তু আপনার দুজন যে আমি সম্পাদক জুটি, আপনারা বেশ ভালোই আছেন, এবং এই ভালো থাকার মধ্যে আমরা মনে করি যে সেটা হচ্ছে নিজের মধ্যে যে আনন্দ, সে আনন্দটাই বড় বিষয়। তো আপনি সংবাদ পাঠ কিভাবে শুরু করলেন, কিভাবে পত্রিকার সাথে যুক্ত হলেন, কিভাবে এই একটার সময় আমরা যখন টেলিভিশনে 8টার খবর দেখতাম বা রাতের শেষ লেট নাইট নিউজ দেখতাম, আপনাকে দেখতে পেতাম, কিভাবে আপনি এই সংবাদ পাঠের সাথে যুক্ত হলেন? সংবাদ পাঠটা আসলে আমার বড় ভাই, ওনাকে দেখে। আমার বড় ভাই লাহোর টেলিভিশনে খবর পড়তেন। তো ভাইয়ার সাথে অনেক বয়সের ডিফারেন্স আমার। তো ভাইয়ার খবর যখন শুনতাম সবসময় খালি মনে হতো কি যে আমি যদি একটু পড়তে পারতাম। ভাইয়া পরে রেডিওতে পড়েছে, মানে ঢাকার বাংলাদেশ বেতারেও খবর পড়েছেন। পরে উনি চলে যান ইংল্যান্ডে। কিন্তু ওই বড় ভাইয়াকে দেখে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা কি যে ছোটবেলা থেকেই না আমার এগুলি খুব ভালো লাগতো। মানে স্কুলে কোনো অনুষ্ঠান হলে সব কিছুতে আমি, মানে টিচাররা কিছু একটা অনুষ্ঠান হবে, বিচিত্রা অনুষ্ঠান হোক, নাটক হোক, টিচাররা আমাকে ডাকতেন। যে আমি কিন্তু ছোট ছিলাম ওই বয়সেই, মানে যখন 7-8-এ পড়তাম আমি না নিজেই নাটক লিখতাম, আবার ওই নিজের সঙ্গীদের নিয়ে রিহার্সেল করে সুন্দর করে ওইটা আবার মঞ্চস্থ করতাম। আর সব সময় অ্যানাউন্স করতাম স্কুলে আমি। তো টিচারদের ধারণা ছিল যে আমার ভয়েসটা ভালো, আমার উচ্চারণটা ভালো, সবসময় আমাকে ডাকতেন। আবার খুব ছোটবেলায় নাচও শিখেছিলাম, গানও শিখেছিলাম, মানে সব কিছুতে না, মানে ওই যে স্কুলে হয় না কিছু লিডার টাইপের, ওরকম ছিলাম। তো ওর থেকে একটা, যেহেতু ভাইয়ার নিউজ পড়তেন, আবার আমিও স্কুলে একটু পরিচিত মুখ ছিলাম, টিচাররাও আদর করতো, তখন থেকে না মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি যদি কোনোদিনও নিউজ পড়তে পারি। তো আমার কিন্তু নিউজ দিয়ে শুরু হয়নি এই যাত্রাটা। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি ওই যুবকণ্ঠ, নবীন কণ্ঠ যেটা হতো রেডিওতে, ওটাতে আমি করতাম। তো ওটা করতে করতেই একসময় রেডিও ম্যাগাজিন একটা হতো, তো ওরা আমাকে ডেকে নিল। আমি তখন কলেজে পড়ি। তখন ওরা বলল যে তোমার তো ভয়েসটা অনেক সুন্দর, অনেক ভালো উচ্চারণ, তুমি করো, তুমি উত্তরণ করো। তো উত্তরণে আমি শুরু করলাম। উত্তরণে বছরখানেক করার পরে আমাকে নিউজ থেকে ওরাই বলল যে তুমি নিউজে অডিশন দাও, রেডিও নিউজে। তো রেডিও নিউজে অডিশন দিলাম 82-তে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। তো যেদিন দিলাম, দেওয়ার পরের দিনে আমাকে ডাকলো, ডেকে বললো যে তুমি আসো, কালকে তুমি নিউজ পড়বে। তো পরের দিন পয়লা বৈশাখ ছিল, আমি গেলাম। তো যে দেখি যে তখন কিন্তু এরশাদের আমল, আর্মি দিয়ে ভরা রেডিও। তো ওখানে আর্মি অফিসার একজন বসে আছেন, কর্নেল, উনি আর আমাদের যে ডিএন ছিলেন, ডিরেক্টর অফ নিউজ ময়েজ সাহেব, ওনারা বসা ছিলেন। তো উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে বললেন যে এটা পড়ো, স্টুডিওতে যেয়ে তুমি একটু দেখে নাও, দেখে স্টুডিওতে আমরা তোমার অডিশন নিব। তো আমি তো খুব ভয়ে, মানে এমনি তো অন্য অনুষ্ঠান করেছি, নিউজ তো পড়িনি। তারপর গেলাম। তো উনি আবার আমার ময়েজ ভাই বললেন কি ওই কর্নেল সাহেবকে যে চলেন কর্নেল সাহেব, ওর নিয়ে নেই, ওর অডিশনটা নিয়ে নিই। তো ওনারা দুজন বাইরে দাঁড়িয়ে থাকলে গ্লাসের বাইরে আমি পড়লাম। আমি এত নার্ভাস ছিলাম, আমি কি পড়েছি আমি বলতে পারবো না। তো নিউজ পড়ার পরে ডিএন সাহেব আমাকে বললেন যে আসো আমাদের রুমে আসো। ওনার রুমে গেলাম, কর্নেল সাহেব ওখানে গেলেন। তো উনি বলেন কর্নেল সাহেব কেমন পড়েছে? তো কর্নেল সাহেব বললেন ওর সামনে বলা কি ঠিক হবে? তো আমি ভেবেছি যে বলবে তো কিছুই পড়তে পারিনি। তো আমাকে বললেন যে এই তুমি কেমন পড়েছো, কি মনে হয়? আমি বলছি আমি জানি না, আমি এত নার্ভাস, আমি জানি না কেমন পড়েছি। কর্নেল সাহেব বললেন না না বলেন ওর সামনেই বলেন।
ছোট মানুষ কি মনে করবে, উনি আবার ওনার কাজ সামনে বলবো, ওর সামনে বলবো, বলে যে না বলেন আপনি। তখন উনি বললেন যে ও এত ভালো পড়েছে, আপনার অনেক পুরানা নিউজ কাস্টারের চেয়ে সে ভালো পড়েছে। ওই তো আমার রেডিওতে শুরু, এবং পরের বছরে টেলিভিশনে দিলাম, অডিশন দিলাম, দিয়ে 83 থেকে আমি বিটিভিতে নিউজ পড়া শুরু করলাম। আপনি ভালো লাগার কথা বলছিলেন যে এই আপনার নিউজ প্রেজেন্টেশন ভালো লেগেছে এবং সেই কারণে আপনাকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ভালো লাগা ভালোবাসা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সম্পাদক জুটিকে আজকে নিমন্ত্রণ জানিয়েছি। মতি ভাই তো খুব ভাবগম্ভীর্যের লোক, সবসময় মনে হয়, কিন্তু হাসি খুশি। কিন্তু যদি কোথাও কোনো আলোচনার টেবিলে বসানো হয় তাহলে কিন্তু প্রাথমিকভাবে মনে হবে যে বোধহয় খুব কঠিন কঠিন প্রশ্ন করবে কিনা, কিন্তু আলোচনা যখন একটু উত্তরণ করে যাবে তখন কিন্তু বোঝা যাবে না সেরকম না। তো মতি ভাইয়ের সাথে মেলবন্ধনটা কিভাবে? এটি কি পারিবারিকভাবে নাকি না আপনাদের অন্য কোনো? একদম পারিবারিকভাবে, কারণ আমাদের প্রেম ছিল না কখনোই, আমি ওকে জীবনে দেখিও নাই। তো আমি তখন অনার্সে পড়ি, তো হাসান হাফিজ এখন যে কালের কণ্ঠের সম্পাদক, কবি হাসান হাফিজ, উনি আমাদের সিনিয়র ভাই ছিলেন ইউনিভার্সিটিতে। ওনার সাথে পরিচয় ছিল আমার লেখালেখির মাধ্যমে। আমি তো ছোটোবেলা থেকে লেখালেখি করি, অনেক ছোটোবেলা থেকে আমার বিভিন্ন পত্রিকায় ছড়া ছাপা হতো, লেখা ছাপা হতো। তো হাসান ভাইরা ওই থেকে আমাকে চিনতেন। তো ইউনিভার্সিটিতে বড় ভাই যা হয় আর কি, একটু শাসন, একটু এই টাইপের ছিল আর কি। তো আমাকে সবসময় বলতো যে এই তুই এত লক্ষ্মী মেয়ে, তোর ছেলে কিন্তু আমি দেবো, তোর জন্য বিয়ে দেবো তোকে আমি। আচ্ছা ঠিক আছে বলতাম প্রায়। তো যখন অনার্সে পড়ি রোজই বলতো এই একটা ছেলে দেখবো নাকি তোর জন্য। তো আমি বলতাম কি হাসান ভাই এখন অনার্স পরীক্ষা হয়নি, আমি এখন বিয়ে করবো না বলতাম। তা অনার্স পরীক্ষা শেষ হয়েছে, দেখা হয়েছে হাসান ভাইয়ের সাথে। তা আমাকে বলে কি এই তোর তো পরীক্ষা শেষ, এখন বিয়ে করবি না? আমি না জাস্ট দুষ্টামি করে বলেছি হ্যাঁ বিয়ে করব, আসলে তো আমার মাথায় নেই যে বিয়ে করব। তো যাই হোক, হাসান ভাই সত্যি সত্যি যে ওকে যে বলেছে, তো আমাকে বলেছে যে এই তুই যেমন লক্ষ্মী মেয়ে ওইরকম একটা লক্ষ্মী ছেলে দেখেছি। ও আচ্ছা। হঠাৎ করে সে প্রেস ক্লাবে যে ওর সাথে বলেছে, আবার কথা বলে সে ফোন করেছে, এই তোর জন্য একটা লক্ষ্মী ছেলে দেখেছি রে, ছেলেটা সাংবাদিক, বিয়ে করবি তো? আমি দুষ্টামি করতে করতে আমি কি হ্যাঁ, তাহলে কি নে কথা বল, ওকে দিয়ে দিয়েছে। ও তো আমাকে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি না হাসান ভাই, এই হাসান ভাই বলতেছি, মানে কথা বলবো না। তো যাই হোক একটু কথা টথা বললাম, বলার পরে হাসান ভাই বলছে কেমন লেগেছে? আমি জানি না, আমার আব্বা আমাকে বলেন যদি তারা পছন্দ করে তাহলে আমার। তারপরে আর কি বিয়ে হলো। যে মতিবে শুনলাম এটি পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কিন্তু প্রথম যখন আপনাদের সাথে সাক্ষাৎ হয় সেটি তো নিশ্চয়ই, যেহেতু আপনি প্রগতিশীল মানুষ, ভাবি বা আপাও প্রগতিশীল মানুষ, সেক্ষেত্রে তো নিশ্চয়ই এরকম না যে বিয়ের দিনই প্রথম দেখেছেন, সেটি নয়। বিয়ের আগেও নিশ্চয়ই দু একবার দেখা টাকা হতে পারে, আনুষ্ঠানিক অনুষ্ঠান। কেমন লেগেছে? এটা স্বাভাবিক। তার কারণ হলো দেখা সাক্ষাৎ হয়েছে রমনা পার্কে অথবা সরোয়ার্দী উদ্যানে, দুই জায়গায় সম্ভবত দেখা হয়েছে। এটা আমাদের এনগেজমেন্টের পর, আগে তো দেখা করিনি। যাই হোক, এর আগে টেলিফোনে কথা হয়েছে, হ্যাঁ ফোনে কথা বলতাম আমরা। বলে মানে হাসান হাফিজই হচ্ছেন আসলে এখানে কি বলবো, মানে অনুঘটকের ভূমিকা ছিল, অনুঘটকের ভূমিকা পালন করেছেন। এবং হাসান হাফিজের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, কারণ আমরা একসঙ্গে রিপোর্টিং করতাম। আমি বিচিত্রায় লিখতাম কলাম রেগুলার, কূটনীতির একটা কলাম লিখতাম মৌচৌ নামে। আচ্ছা, তো অনেক কভার স্টোরিও আমি করেছি। তো ওই সেই আমাকে বলতেছিল যে আমি একটা মেয়ে দেখেছি, দেখি আমি প্রপোজ করে। আমি ঠিক আছে। তো করতে যাইয়া ওই যেটা বলছে এই একই ঘটনা, আর এর বেশি না কিছু আসলে, অন্যভাবে আর মানে এতদিন ঘটনা। ওনার বাবা মার কাছে কে গেল, মানে ওনারা? এটা হাসান হাফিজই গিয়েছেন। আচ্ছা, উনি মানে পুরো বিয়ের দায়িত্বটা নিয়ে, ওর পক্ষে তো ঢাকায় তেমন কেউ ছিল না। আমার দুই ভাসুরই ইংল্যান্ডে, বিয়ে একদম ঠিক হয়ে যাওয়ার পর আমার ভাসুরা এসছেন বিয়েতে, কিন্তু যত কিছু করা হাসান ভাই সব করেছেন। তো সেক্ষেত্রে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ভাই তো বৃহত্তর সিলেটে, সেটি আমরা জানি এবং বুঝি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার ঢাকা, দোহার। আমি ঢাকা এবং সিলেট যেটা বললেন না, আমার বিয়ের মধ্যে কিন্তু আমার চাচা একদম রাজি ছিলেন না। রাজি ছিলেন না কেন? সিলেটের ছেলে তো, সিলেটের ছেলে কেন রাজি না? আমার আব্বার বেশ কয়েকটা বাড়ি আছে ঢাকাতে, ফার্ম গেটে। তা আমাদের একটা 4 নাম্বার বাড়ি যেটা আমাদের, ওইটা একটা সিলেটি ভদ্রলোক থাকতেন। তো মানে নিয়ম করে বউকে মারতেন, বউ পিটাতেন ভদ্রলোক। তো এখন আমার চাচার ধারণা হয়েছিল সিলেটিরা বউ পিটায়।
তো এখন আব্বা যখন বললেন চাচাকে ডেকে যেরকম প্রপোজাল এসছে, চাচা তো কিছুতেই রাজি না, বলে না ওই যে 4 নম্বরের ভাড়াটিয়াকে দেখেছো না, রোজ রোজ বউকে পিটায়, এই ছেলেও বউকে পিটাবে। তো আমার আব্বা বললেন যে দেখো, একটা ডিস্ট্রিক্ট দিয়ে তো মানুষকে বিচার করা যায় না। এই ছেলের কথা যা খোঁজ খবর নিয়েছে, যেখানে ওর গ্রামের বাড়ি, তারপরে ইত্তেফাক, ও তখন ইত্তেফাকের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিল, সমস্ত কিছু খোঁজ নিয়ে বলছে যে না খুব ভদ্র। তো আমার আব্বা বলছেন যে দেখ, তুই একটা ডিস্ট্রিক্ট দিয়ে তো একটা মানুষকে তুই বিচার করতে পারিস না। তো চাচার অমতেই কিন্তু মানে আব্বা বিয়ে করলেন। পরে তো মানে আমাদের পরিবারে যেটা সিলেটে আর কারো বিয়ে হয়নি, পরে তো সবাই বলে যে সব জামাইয়ের চেয়ে সেরা জামাই হচ্ছে সে। তাহলে তো এটি দর্শকরা জেনে ফেললো যে সেরা জামাই মতি ভাই আমাদের। দাম্পত্য জীবনে আপনারা সাংবাদিকতার সাথে আছেন, আপনি হয়তো প্রধান সম্পাদক, ভাবি হয়তো বা সম্পাদক হিসেবে আছেন। তো নিজেদের মধ্যে এই সম্পাদনের ক্ষেত্রে কোনো রকম চ্যালেঞ্জ ফিল করেন কিনা? হয়তো আপনি ভাবেন এটা যাওয়া উচিত, বা ভাবি কোনো কারণে রাতে গিয়ে বলো তুমি এটা কেন দিলা, এটা ঝুঁকি হয়ে যাবে, এটা দেওয়া ঠিক হয়েছে কিনা, এই ধরনের কোনোভাবে আপনাদের মধ্যে মত পার্থক্য হয় কিনা? না, সংঘাত হয়নি কখনো নীতি আদর্শের ব্যাপারে। অনেক সময় ভিন্ন মত আমারও থাকতে পারে, ওনারও থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত, যে দুজনেই একমত যে এইটাই আমাদের করতে হবে এবং করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখি যে আমার থেকেও সে বেশি সাহসী, এইটা দিয়ে দিতে হবে। আমি বলি যে না, এইটুকু থাক, এইটুকু থাক, মাঝে মধ্যে আর কি। তো যাই হোক, তো পারিবারিকভাবে পত্রিকায় কোনো দিনই আমি অনেক কিছু সবই শেয়ার করি, আমরা দুজনে বসে কথা বলি। কিন্তু যেটা আপনি বলতে যাচ্ছেন, যেটা হয়ে থাকে, হওয়ার হামেশা হচ্ছে, সেটা আমাদের মধ্যে হয়নি, এখন পর্যন্ত হয়নি। বাকি দিনগুলো কেমন যাবে আমি জানি না, তবে আমার বিশ্বাস শুরুটা যেহেতু ভালো, শেষটাও ভালো হবে। ভাবি যেটা বললেন, এটি একটি যদিও কোনো উদাহরণই কিন্তু কোনোভাবে এটাকে আমরা সাফাই গাইতে পারি না। সিলেটের একজন জামাই সম্পর্কে বললেন, তাদের 4 নম্বর বাড়িতে ভাড়া থাকতেন, সেখানে জামাই এক ধরনের নারীর প্রতি নিপীড়ন করতেন। তো সেক্ষেত্রে আপনি কি কখনো এরকম প্রভাব খাটিয়েছেন কিনা ভাবির প্রতি? না, আমি কোনোদিন খাটানোর চেষ্টাই করি নাই। আপনি কি ভীত প্রকৃতি ছিলেন? না, ভীত প্রকৃতির না। আমি আমার মতো, আপনি তো আমাকে ভালোভাবে জানেন, আমি খুব ভালো করে জানি, ভালোভাবে জানেন। তো সেই জন্য আমার সাথে হওয়ার কোনো কারণই নেই, আমার সাথে কারো ক্লেশ হয় না। খুনসুটি আমি না, এই তো হয়ই, প্রতিদিনই হইতে পারে, এটা যে কোনো বিষয় হয়, এইটা তো এমন কিছুই না। পারিবারিক জীবনে তো এটা হওয়াটাই স্বাভাবিক। আমি যদি বলি না হয়ই না, তাহলে মিথ্যে কথা বলা হবে। পরিবারের প্রভাব কার বেশি? ওয়েল, এই প্রশ্ন আমার কাছে না করে ওইখানেই করেন। না, আমি আমার প্রশ্ন করতে গেলে আমার ক্ষেত্রে আমি আমার প্রভাব দেখি না, আমি জানি না অন্যদের এটা মানে প্রভাবের কিছুই নেই আসলে, অটোমেটিক প্রভাব হয়ে যায়। এটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হয় এটা সংসার চালাতে হলে। আর এই ভুল বুঝাবুঝি এটা সেটা কিছু হয়নি, আমি দেখিনি আর কি। তার কারণটা হচ্ছে যে কেন হবে, কি কারণে হবে, আপনি যদি রিয়েলাইজ করেন যে এটা সত্য বা এটা মিথ্যা, এটাই সেই আলোচনা হতে পারে। আলোচনার তো কোনো বিকল্প নেই, তো আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই। মানে যে চ্যালেঞ্জটা হচ্ছে, দুজনে যদি একই পরিবারের সেলিব্রিটি থাকে, সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে। কারণ আপনার যখন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ইত্তেফাকে, তখন কিন্তু ইত্তেফাক প্রতি ঘরে ঘরেই থাকতো, ইত্তেফাক দেখেই কিন্তু মানুষ লার্জেস্ট সার্কুলেশন ছিল, দিনের কি ঘটেছে বা কি ঘটতে যাচ্ছে সেটা সিদ্ধান্ত তারা নিত। সুতরাং আপনি একদিকে সেলিব্রিটি ছিলেন, ভাবি একদিকে খবর পড়তেন, রেডিওতে পড়তেন, সব কিছু মিলিয়ে সেলিব্রিটিদের মধ্যে কোনো সেলিব্রিটি হিসাবে নিজেদের মধ্যে কোনো গ্যাপ সেটি তৈরি হয়নি কখনো? ওয়েল, এটা আমি বলি আপনাকে, উনি যখন ব্রডকাস্টার, টেলিভিশনে জনপ্রিয়, তারপরে উনি যখন আমরা যখন মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন খেতে যেতাম, ডিপার্টমেন্টাল স্টোরে বা বিভিন্ন জায়গাতে, তখন সবাই তাকেই দেখতো শপিং করতে গেলে। তো আমাকে অনেকটা অসহায় মনে হতো। তো আমি এটা চিন্তা করলাম যে আসলে আমি ব্রডকাস্টার হব। তো আমি ভয়েস অফ আমেরিকাতে জয়েন করলাম, ব্রডকাস্টার হয়ে গেলাম। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি টেলিভিশনে উপস্থাপক হলাম। এখন কিন্তু আর কোনো ক্লেশ হয় না বা হওয়ার চেষ্টাও নেই, কারণ আমরা দুজনেই পপুলার ওই অর্থে আর কি। যেহেতু আমরা অনুষ্ঠান করি, আমি ওই অর্থে পপুলার বলবো না, যে আমরা এটা করি। তো সেই কারণে ওনার মধ্যে, আমার মধ্যে এটা কোনোদিনই কাজ করে নাই। মনের মধ্যে একটা সত্য ভাষণা ছিল যে ইয়েস, আমিও হয়তো ব্রডকাস্টার হইতে পারি। তা আমি ব্রডকাস্টার হয়েছি, আমি উপস্থাপক হয়েছি। ওনারও একই অবস্থা, উনি এখনও খবর পড়েন। আর দুজনের মধ্যে কোনোদিন কোনো রকমের কোনো বিষয়ে এইভাবে যে বা বড় কিছু ঘটে গেছে বা অফিসে কোনো সিদ্ধান্ত নিয়ে হয়েছে, আমার এ পর্যন্ত জানা নেই আর কি।
ভাবি বলছিল যে নিশ্চয়ই এটি কিন্তু যে পুরুষের কিন্তু অনেক সময় একটু নিজের মনের মধ্যে চ্যালেঞ্জ চলে আসে, স্ত্রীকে নিয়ে বাজারে ঘুরতে বেরিয়েছে কিন্তু সবাই তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে, হয়তো সে তাকিয়ে আছে পরিচিত মুখ হিসাবে। তো এরকম বিব্রতকর পরিস্থিতি পড়েছেন কিনা যে আপনার নিজের কাছে মনে হচ্ছে না আমি তো আমার স্বামী বা মতিকে নিয়ে সাথে বেরিয়েছি কিন্তু মানুষ এরকম করছে, এরকম কিছু আপনার মনে পড়ে কিনা বা মাঝে মাঝে হয়েছে কিনা? না, হয়, অনেকবারই এরকম হয়েছে, অনেকবারই। মানে একবার আমার বাচ্চার বই কিনতে গিয়েছি, বই বিচিত্রা, ওখানে ধানমন্ডির ওখানে গিয়েছি। তো আমরা বই দেখলাম যে আস্তে আস্তে, তখন মানে আমি বিটিভিতে 12-14 দিন নিউজ পড়ি, আর তখন তো একটা মাত্র চ্যানেল, মানে 2 মাস 3 মাস নিউজ পড়ার পরে যেখানে যায় মানুষ ভিড় করে দেখে, এরকম তো ছিল না। এখন তো অনেক চ্যানেল, অনেকে চেনেও না মানুষ। তো ভিড় হতে হতে না একদম বইয়ের দোকানের সামনে ভিড় হয়ে গেছে। তারপরে আমি তো খালি দেখছি যে আল্লাহ, একজন একজন করে লোক আসছে, ও ছিল আমার সাথে, লোক আসছে আর ওই বইয়ের দোকানের সামনে ভিড় করছে। তারপরে দেখলাম যে লোকগুলো যে আমার ড্রাইভারকে জানে কি বলছে, বলে দেখি ওরা হাততালি দিয়ে সব চিৎকার করে হাসছে। আমি তো এত ভয় পেয়ে গেছি যে কি হলো। তারপরে যাই হোক, বই কিনেও আমরা 3 জনই বের, বাচ্চাও আর ও, আমি বের হলাম। বের হওয়ার পরে তারপরে এরা সরে গেল গাড়ির কাছ থেকে। তো আমি পরে ড্রাইভারকে বললাম, এই লোকগুলি এরকম হাসাহাসি করছে আর এরকম, বলে ম্যাডাম আপনি ভিতরে ঢুকেছেন, কয়েকজনে বলছে যে এই যে মাহবুবা চৌধুরী, কয়েকজন বলছে না এটা মাহবুবা চৌধুরী না। তারপরে তারা 500 টাকা বাজি ধরছে যে ওইটা মাহবুবা চৌধুরী। তারপরে তারা এসে ওখানে দাঁড়িয়ে দেখে কনফার্ম হয়েছে যে আমি, যারা বাজিতে জিতেছে তারা হাততালি দিয়ে হাসছে। এরকম অনেকবার হয়েছে। কিন্তু আমাদের মধ্যে যেটা হয় কিরণ ভাই, আসলে আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। হ্যাঁ, কারণ ওর প্রোগ্রাম থাকলে ওর চেয়ে আমি বেশি টেনশন করি যে তুমি যাও তাড়াতাড়ি, তোমার দেরি হয়ে যাচ্ছে তোমার। আবার আমার যখন প্রোগ্রাম থাকে, অনেক এরকম হয়েছে 11:30 নিউজ পড়বো, কোনো বিয়ে বাড়িতে গেছি, হয়তো ওই তাড়াহুড়া করে খেয়ে চলো চলো তোমাকে আগে নামাই, তোমার দেরি হয়ে যাবে, এই জিনিসগুলো কিন্তু সবসময় করেছে। এবং কোন শাড়িটা পরলে ভালো আসবে, কোন জুয়েলারিটা পরলে ভালো আসবে, খুব খেয়াল করে ও। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এমনও হয়েছে যে কখন এক জায়গায় যাবো, একটা শাড়ি পরেছি, ওর পছন্দ হয়নি, আমাকে হয়তো বলেছে এই শাড়িটা ভালো লাগছে না, চেঞ্জ করো। তো অনেকে বলে যে তোমার বিরক্ত লাগে না? আমি কিন্তু খুশি হই, কেন যে সে আমাকে কেয়ার করে। যে আমি কি, অনেক হাজবেন্ড আছে না যে বউ কি পরলো না পরলো চিন্তাই করে না, ও কিন্তু সবসময় আমাকে কোনটা ভালো লাগে ও সবসময় সেটা চিন্তা করে। আর ওই যে খুনসুটির কথা বললেন না, আমাদের এত বছর বিয়ে হয়েছে, কোনোদিন ঝগড়া যেটাকে বলে সেই রকম ঝগড়া আমাদের কোনো দিন হয় নাই। অনেকে হয় না যে ঝগড়া করলো 2 দিন কথা বলে না, 3 দিন কথা বলে না, এটা আমাদের জীবনে হয়নি। এই হয়তো কিছু নিয়ে একটু রাগ হলাম, 5 মিনিট পরে আবার কথা বলছি আমরা এসে, কারণ একজন আরেকজনের সাথে কথা না বললে দম বন্ধ হয়ে মরে যাবো আমরা, মানে এইরকম একটা অবস্থা আমাদের সবসময়ই। আর ওই যে পত্রিকার কথা যেটা বললেন, অনেক সময় হয়তো অনেকটাও ভয় পায়, বলে যে না এটা দেওয়া ঠিক হবে না। আমি বলি দিয়ে দাও, আল্লাহ ভরসা, এটা তো ডিজার্ভ করে, মানে দেশের মানুষ এটা চায়, দাও। অনেক সময় দিয়েছে, আবার অনেক সময় ও অনেকটা দিয়েছে, পরে হয়তো আমি বলেছি এটা দেওয়া ঠিক হয়নি, তুমি একটু আমার সাথে কথা বলতে, আমি মানা করতাম। এরকম টুকটাক হয়, কিন্তু নট দ্যাট যেটা নিয়ে কোনো ঝগড়াঝাটি বা কোনো এই ধরনের কখনোই হয়নি আমাদের। মধুবান্ধবজি, প্রফেশনাল জায়গায় একটু আসি, সেটি হচ্ছে যেমন বলা হয় যে আমাদের সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বেশি, সাংবাদিকদের রাজনীতিতে আসা। একই সাথে যদি আমি আরেকটা প্রশ্ন আপনার সাথে করতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে আমরা এই যে একটা ক্ষমতার পালা বদলের সাথে সম্পাদক সাংবাদিকদের যে পরিবর্তন, তাদেরকে যে চলে যাওয়া আবার নতুন গ্রুপ আসা, এই দুইটা জায়গাটা কীভাবে দেখেন? সাংবাদিকদের রাজনীতিতে অংশগ্রহণ, একই সাথে হচ্ছে গিয়ে এই যে পট পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্বের সাথে চ্যালেঞ্জের পরে, সেটা কীভাবে দেখেন? মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী, তারাও, তাদের মধ্যেও কিন্তু রাজনীতি ছিল, কিন্তু প্রকাশ ছিল না। তাদের লেখায় কোনোদিনই প্রকাশ পেত না যে তিনি কোন দলকে সমর্থন করেন বা করেন না। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা সাংবাদিকরা বিগত সময়টাতে বেশ কিছুকাল যাবৎ, এর আগেও আমরা নিজের পরিচয়টা আগে দিতে চাই। কিভাবে? সাংবাদিক নয়, আমি রাজনীতির সঙ্গে যুক্ত। অনেকে বলে ও টেলিভিশনের পর্দায় কারো দেখলে মনে করে যে উনি বিএনপির সাংবাদিক, অথবা উনি আওয়ামী লীগের সমর্থক, অথবা উনি জামাতের সমর্থক। এটা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কারণেই পালাবদল ঘটে। পালাবদলটা এই কারণে ঘটে যে
উনি আর ওইখানে ওই জায়গাটাতে থাকতে পারেন না, কারণ রাজনীতির কারণেই ওনার পরিচয়টা হয়ে গেছে যে উনি এইভাবে হয়েছে না। আমার বিগত সময়ে আমি কি বলবো, আমার সাংবাদিকদের আচরণ দেখে মানুষ খুব হতাশ হয়েছে, আমি নিজেও হতাশ। আমি এটা একদমই অপছন্দ আমার। আমি কোনো দলের সাংবাদিকের পরিচয় সাংবাদিকই থাকা উচিত, দল কেন হবেন? আপনি ভোট দিতে যাবেন, এটা ভোট দেন, কিন্তু আপনি দলে যাবেন কেন? ওই দলে যাওয়ার কারণেই কিন্তু আজকের এই সংঘাত বা এই সংঘর্ষ। অথবা আজকে মানুষ আমাদের ভুল বুঝে, আমাদেরকে মানুষ মনে করে যে এরা তো সাংবাদিকতার মধ্যেই নেই, এরা দলের মধ্যে ঢুকে গেছে। আর এটাও ঠিক, আমরা বিগত সময়টাতে সবচেয়ে বেশি এই পেশাটা কলুষিত হয়েছে এবং এটা কলঙ্কজনক অধ্যায় বলতে পারেন, আমি এটাই বলবো। কিন্তু এটার থেকে আমরা বের হতে হলে আমরা আবার সংঘবদ্ধভাবে আবার ওই সাংবাদিকতার মূল মন্ত্রটাকে আমাদের গ্রহণ করতে হবে। আর না হলে হবে কি, মানুষ আমাদেরকে রেসপেক্ট করবে না। মানুষ কি চায়? মানুষ চায় যে আপনি সত্য কথাটা বলেন, আপনি দল বাইরে, দলের ঊর্ধ্বে থেকে আপনি সত্য কথা বলেন। আর এখানে হচ্ছে দলের মধ্যে থেকে একটা দলীয় সাংবাদিক হিসাবে পরিচয় দেওয়া। যেমন স্বাধীনতার পরে যখন আমরা মানে সাংবাদিকতায় জয়েন করি 72 সনে, তো তখন কিন্তু দুই ধরনের সাংবাদিকতাও ছিল, এটা রাজনৈতিক সাংবাদিকতা আর একটা স্রেফ সাংবাদিকতা। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন আরও বেশি তীব্র হয়েছে। তখন অনেক দিন ছিল না, কিছুদিনের উপরে আবার এটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এখন এটা হয়েছে কি, দলীয়করণটা সর্বক্ষেত্রে দলীয়করণ হয়েছে, যে কারণে আমরা সবার পরিচয়, আমরা নিজের আত্মপরিচয়টাও আমরা বলে গিয়েছিলাম, আমরা নিজেদেরকে জাহির করেছি দলের পরিচয়ে, যে কারণে মানুষ আমাদের প্রতি বিমুখ হয়েছে, সমালোচনামুখর হয়েছে। আমরা আসলে জাতিকে সত্য খবর দিতে পারি নাই, কালোকে কালো বলতে পারি নাই, সাদাকে সাদা বলতে পারি নাই। এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, যেটা আপনি বলছেন যে এই রাজনীতির বাইরে সাংবাদিকতাকে ঊর্ধ্বে স্থান দিতে হবে। রাজনীতি যদি থাকে, আপনার রাজনীতি করেন, আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, আমার দেখার বিষয় না। আমার অফিসে তো সব দলের লোক আছে, আমি বলেছি তুমি দল করো, কোনো আপত্তি নেই, কিন্তু আগে তুমি সাংবাদিক, তোমার পরিচয়টা এইটা, তোমার রিপোর্টে যেন এইটার কোনো রিফ্লেকশন না হয়। এবং ওইটাই প্রধান কারণ যে পট পরিবর্তনের সাথে সম্পাদকও পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটি আমরা দলীয় সাংবাদিকতার মধ্যে ঢুকে গিয়েছি এবং যেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের সাংবাদিকতার যে আমরা যে 4টি স্তম্ভের একটা বড় স্তম্ভ, সেই জায়গাটাকে আমরা ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করতে হবে। একেবারে শেষ মুহূর্তের আলোচনায় আপনি যারা এরকম জুটি রয়েছেন, আমি শুধুমাত্র সম্পাদক জুটি নয়, পারিবারিকভাবে আপনাদের জীবনে কখনো খুনসুটি হলো, কখনো কিন্তু এরকম কোনো ঝগড়া হয়নি, নিজেদের মধ্যে এরকম কোনো ভুল বোঝাবুঝি হয়নি যে আপনি ব্যাগ নিয়ে বাবার বাড়ি চলে গেলেন বা মতি ভাই 3 দিন গিয়ে একটা বোর্ডিংয়ে বা হোটেলে থাকলেন, এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি। আপনার ছেলের বিয়েতে আমি গিয়েছি এবং সেখানে দেখলাম একেবারে কি মুগ্ধতা, মানে একেবারে মনে হচ্ছে প্রাণবন্ত একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেই জায়গায় আপনি যারা এখন স্বামী স্ত্রী আছেন বা যুগল আছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? আমার একটাই পরামর্শ, যে একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয়, দুইটা পরিবার থেকে দুজন আসে, দুই রকম মেন্টালিটি নিয়ে আসে। দুজনকেই বুঝতে হবে যে আমি যা চাই বা আমার যা চিন্তা ভাবনা ওর যে একেবারে সেম হবে সেটা কখনোই হবে না। দুই পক্ষকে ছাড় দিতে হবে, স্বামীকেও ছাড় দিতে হবে, স্ত্রীকেও ছাড় দিতে হবে। নিজের ভালো লাগাগুলোকে যেমন প্রাধান্য দেই আমরা, স্বামীর ভালো লাগাকেও প্রাধান্য দিতে হবে এবং সবসময় আমার কথাটাই থাকবে এই জিনিসটা যেন না হয়, কখনো কখনো তার কথাটাও থাকুক এই জিনিসটা যেন হয়। আমাদের মধ্যে এরকম কিন্তু হয়েছে যে কখনো হয়তো আমরা দেশের বাইরে যাব, হয়তো আমি বলছি ব্যাংকক, ও বলছে ভিয়েতনাম, আমরা হয়তো তারপরে আমরা ঠিক করি যে ঠিক আছে প্রথমে ভিয়েতনাম ঘুরে আসি, 6 মাস পরে না হয় ব্যাংকক যাব। আমরা কিন্তু দুজনের কথাটাই রাখি। তো এইরকম আমার মনে হয় যে যদি একটা সুন্দর সংসার কেউ চায়, এটা অবশ্যই তাকে মেনে নিতে হবে যে দুজন দুইটা ফ্যামিলি থেকে এসছে, একই চিন্তাধারা হবে না, কিছু তো চেঞ্জ থাকেই। সেজন্য দুজনকেই বুঝতে হবে, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে সুন্দর একটা সংসার হবে। দর্শক, আপনারা শুনছিলেন সাংবাদিক এবং সম্পাদক জুটির কাছ থেকে আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনায় আমরা এটি বলতে চাই, সেটি হচ্ছে যে দুজনে যে দুটি উদাহরণ দিলেন, একটি হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা এই পট পরিবর্তনে কী কারণের জন্য আজকে সম্পাদকদের পরিবর্তন হচ্ছে, আমরা যাতে কোনো দলীয় সাংবাদিকে পরিণত না হয়। একই সাথে মাহবুবা চৌধুরী যেটি বলেন, একটা সংসার, একটি পরিবার টিকে রাখবার জন্য কিন্তু উভয়কে
স্বামী স্ত্রী উভয়কে কিন্তু কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হবে। তার মধ্যে দিয়ে কিন্তু পারিবারিক সৌন্দর্য, পরিবারের যে ভবিষ্যৎ, অনাগত শিশুরা, সন্তানরা যারা আসবেন তাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে। তাই আমরা আমাদের আজকের যে অতিথি যারা এই সম্পাদক জুটি এসেছেন, শ্রদ্ধা সাংবাদিক জনাব মতিউর রহমান চৌধুরী, সংবাদ পাঠিকা এবং মানব জীবনের সম্পাদক মাহবুবা চৌধুরী, দুজনকেই দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।